দেখুন, কাউন্সিলর নির্বাচিত হলে আমি মোটা দাগে 4টা বিষয় নিয়ে কাজ করবো, এখনো করছি। তো 4টা বিষয় আমি বারবারই বলছি। এই 4টা বিষয় আমি নির্বাচিত হলেই এই ব্যাপারগুলো হয়ে যাবে, প্র্যাকটিস চলে আসবে তা কিন্তু না। কিন্তু কাউকে না কাউকে তো ব্যাপারগুলো নিয়ে আওয়াজ তুলতে হবে। লজিক্যাল ব্যাপারে যখন আপনি আওয়াজ তোলেন, সেটা আজকে হোক, কিছুদিন পরে হোক বা অনেকদিন পরে হোক, এটা ইন প্র্যাকটিস আসবে। মোটা দাগে যদি আমার সে 4টা ব্যাপারে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন যদি আবার বলি, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে বুলিং এগেইনস্টে আমরা কাজ করব। আপনারা জানেন বুলিংটা ফিনল্যান্ডের সোসাইটিতে খুব ভালোভাবে আছে। আমাদের স্কুল, ডে কেয়ার, আমাদের বাচ্চারা, আমাদের বাচ্চারা বলতে আমি বলছি না আমার বাচ্চারা বা আমাদের বিদেশি বাচ্চারা, ইভেন এখানকার নেটিভ বাচ্চারা একটু মোটা হওয়ার কারণে, কথা কম বলার কারণে, একটু চিকন হওয়ার কারণে ফিনি সোসাইটিতে আমাদের বাচ্চারা বলেন, ইভেন বড়রাও, যেমন সিঁদুর পরার কারণে দাঁড়িয়ে আছে বা আমরা বোরকা পড়ছি, এসব কারণে আমাদের মাঠে ঘাটে পথে আমরা বুলিং এর শিকার হই। দেখেন, বুলিং ব্যাপারটি এরকম, আপনি হয়তো বিশ্বাস করছেন না এটা হয়, কিন্তু যে হয়েছে সে জানে ব্যাপারটা কতটা মানসিক যন্ত্রণা। এটা নিয়ে কাজ করব কিভাবে? যেহেতু আপনারা জানেন ফিনল্যান্ডের নগর সরকার নামে, সিটি গভর্নমেন্ট বলি আমরা, এটা একটা শহরের সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে এই সিটি কাউন্সিল। তবে এই ব্যাপারটা নিয়ে প্রচুর কাজ করতে পারে। প্রথম কাজ হচ্ছে আমরা মানুষকে বোঝাতে পারি এটা হচ্ছে একটা পানিশেবল ক্রাইম। তো ইফ ইউ ডু বুলিং দেন ইউ আর বাউন্ড টু গো টু জেল, বিহাইন্ড দ্য বার্স। এরপরে সচেতনতা তো একটা বিশাল ব্যাপার, যে আমাদের স্কুল গোয়িং বাচ্চাদের মধ্যে বুলিং এর এগেইনস্টে সচেতনতা তৈরি করতে হবে। যারা বুলিং করে তাদেরকে একভাবে সচেতন করতে হবে, আর যারা বুলিং এর শিকার হয় তাদেরকে একভাবে সচেতন করতে হবে। বুলিং যারা করে তাদের ব্যাপারে বলা হয়ে থাকে যে তাদের কথাটা আপনাকে শুনতে হবে। এখানে বিভিন্ন সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টে দেখা গিয়েছে যে বুলিং এ আপনি ওদের কথা শুনলে ওদের 80% অ্যাগনিটা হয়ে যায়, স্যাচুরেটেড হয়ে যায়, ওরা মানসিকভাবে ফিল করে না। নাহলে কিন্তু আত্মহত্যা, বিষণ্ণতায়, দীর্ঘমেয়াদী বিষণ্ণতায় চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। ওদেরকে শুনবো, ওদেরকে কাউন্সিলিং করব, এই ব্যাপারগুলোকে একটা কনস্ট্রাকটিভ প্রসেসে নিয়ে আসতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা যেহেতু ফিনল্যান্ডে থাকি, আমাদের ফিনিশ ল্যাঙ্গুয়েজটা শিখতেই হবে। কিন্তু এটাও সত্য, আমরা এসে ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখে যেতে পারবো না। 3, 4, 6 বছর আমাদের লেগে যায় ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখতে। এটা বেশ একটা কঠিন ভাষা। ইউনিভার্সিটিগুলোতে, তারপর অ্যাপ্লাইড সায়েন্সেস গুলোতে, ভোকেশনাল স্কুলগুলোতে আমরা ইংলিশে পড়াশোনা করছি। তো অন দ্য কন্ট্রারি হচ্ছে কি, ফিনিশ কোম্পানিগুলো এখন ফিনিশ ল্যাঙ্গুয়েজকে মাস্ট করে দিচ্ছে রিক্রুটমেন্টের সময়। মিডিয়াম ল্যাঙ্গুয়েজে কাজ করবেন সেটা ইংলিশ, কিন্তু ওরা ফিনিশ ল্যাঙ্গুয়েজটাকে মাস্ট করে দিচ্ছে। তাতে হচ্ছে কি, আমি ইন্টারভিউ প্রসেসে যাওয়ার আগে বা আমার যোগ্যতাই থাকছে না এটার জন্য অ্যাপ্লাই করার। কিন্তু আপনি যদি একটু গভীর ডিপলি চিন্তা করেন, এটা কিন্তু একটা ডিসক্রিমিনেশন। তো এটা যদি আমরা লজিক্যালি আমাদের সিটিকে বুঝাইতে পারি, দেখো, উই হ্যাভ কম্পিটেন্ট পিপল, দে অনলি ডোন্ট নো ল্যাঙ্গুয়েজ এন্ড দে উইল বি লার্নিং ল্যাঙ্গুয়েজ উইদিন ফিউ ডেজ। সো হোয়াই আর নট ইউ রিক্রুটিং দিস পিপল হ্যাভ স্কিল এনাফ? আমি চাইবো আমাদের সিটি এই নিয়ে একদম কনস্ট্রাকটিভ পদক্ষেপ নেবে, যেখানে ফিনিশের পাশাপাশি ইংলিশটাও একটা রিক্রুটমেন্ট ল্যাঙ্গুয়েজ হয়। তারপরে তৃতীয় নাম্বার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, এখানে আমাদের স্কুল ডে কেয়ার গুলোতে আমাদের বাচ্চারা, আমরা যারা কনসার্ন মুসলিম আছে, তারা এখন মাংস খায় না। আমরা যখন বাচ্চাদেরকে দিতে যাই, আমরা বলে দিই যে ও মাংস খাবে না, তো কি খাবে? ও সবজি খাবে। আমাদের বাচ্চারা কি সবজি পছন্দ করে না? সবজি ওদের যে প্রয়োজনীয় পুষ্টি সেটা দিতে পারে। আমি সিটি কাউন্সিলের সাথে এটা নিয়ে কথা বলেছি। বলছে তোমার প্ল্যান কি? আমি বলছি, দেখো, তোমরা যখন চিকেন কিনতে যাও, তোমরা যখন বিফ কিনতে যাও, তোমরা হালাল বিফটা কিনো, তোমাদের বাড়তি কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। তো আমাদের বাচ্চারা সেটা খেতে পারছে। তাহলে তোমরা যদি হালাল চিকেনটা কিনো, আর এটা তো কোনো ধর্মের বা বিশ্বাসের মানুষের জন্য এটা নিষিদ্ধ না। তো বাড়তি কোনো পয়সা খরচ না করে হালাল খাবার যদি প্রোভাইড করতে পারে, তাহলে কেন নয়? পাশাপাশি আমাদের সনাতনী ভাইয়েরা, তারা জানেন ওদের গরুর মাংস খায় না, সেদিন আপনার স্কুল বা ডে কেয়ারের গরুর মাংস প্রোভাইড করে বা রান্না হয়, সেদিন তাহলে ওরা কি করবে? ইভেন ওদের একই টেবিলে বসে খাওয়া ঠিক না। তো ওদের জন্য সেপারেট টেবিল, সেপারেট খাওয়ার অবশ্যই ব্যবস্থা করতে হবে। এটাকে আমরা কালচারাল সেপারেশন হিসেবে না দেখে, যদি আপনার কালচারাল ডাইভার্সিটি হিসেবে দেখি, তাহলে ব্যাপারটা আসলে অনেক সহজে মিট আপ করা যায়। আর আমাদের বাচ্চারা যদি অপুষ্টিতে ভুগে, ওরা তো ফিনিশ ইকোনমির ইউনিট, এরা যদি ঠিকভাবে খেয়ে পুষ্টি পেয়ে বড় না হয়, ফিনিশ ইকোনমি কি দাঁড়াবে? এটা আমার মনে হচ্ছে এটা খুবই পসিবল, কিন্তু আওয়াজটা তুলতে হবে সবাইকে, আমাকে, আপনাকে, সবাইকে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে, একটা সময় আমরা যখন এসেছি, আজকে থেকে 15 বছর আগে, আমরা দেখেছি যে বিদেশিরা যখন আসতো, লিগাল ইমিগ্রেন্টদের কথা বলছি, ওরা এখানে কম্প্যাক্ট ছিল। আপনার
তিন বছরে ওরা একটা মানুষকে যারা যারা আসতো তাদেরকে, আমি বিশেষ করে যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসতো তাদেরকে বেশ বেশ সময় নিয়ে 4-5টা ল্যাঙ্গুয়েজ কোর্স করিয়ে, ভোকেশনাল কোর্স করিয়ে ওদেরকে জব মার্কেটের জন্য রেডি করা হতো, এবং এরা বেশ বেশ ভালো ভালো জব পেত এবং ওদেরকে ভাবতে পারতো যে হ্যাঁ, আই এম রেডি নাও। কিন্তু এখন হচ্ছে কি, এখন কেউ আসলে তাকে 2-3-4-6-9 মাসের মধ্যে কোনোভাবে 2-1টা কোর্স করিয়ে, কোর্সের নাম আছে আবার র্যাপিড, এক্সট্রা র্যাপিড, স্পিড, এই টাইপের, আমি ঠিক টার্মটা বলতে পারছি না, তবে এইভাবে এইসব নাম দিয়ে ওকে 3-4-6 মাসের কয়েকটা কোর্স করিয়ে বলে যে হ্যাঁ, ইউ ক্যান গো নাও, তুমি ইউ আর রেডি ফর সার্চিং জব। এটা তো হলো না। আপনি কি করছেন? আপনি হচ্ছেন ফিনিশ জব মার্কেটে বা ফিনল্যান্ডের সোসাইটিতে আপনি একটা আনস্কিল পার্সনকে জব মার্কেটে ঢুকিয়ে দিচ্ছেন, তাহলে এটা কি আমাদের ইকোনমির জন্য ভালো হলো? এই ব্যাপারে কাউকে আর একটু প্রসেসড ওয়েতে যাইতে হবে, যে না, এই যে একটা মানুষ যারা আসছে, আমরা যদি ওদেরকে না আনি সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু ওরা যখন চলে এসছে, ওরা যখন, এটাও আমরা জানি পরিসংখ্যান যদি আমরা চিন্তা করি এরা থাকবে, তাহলে আমরা এদেরকে রেডি কেন করবো না ঠিকভাবে, যাতে এরা ফিনল্যান্ডের ইকোনমির জন্য একটা সম্পদ হয়ে উঠে। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার। আরো আছে, তবে আমি ছোট মানুষ এবং আমি যে পদের জন্য লড়াই করছি সেটা অনেক ছোট। যেমন আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের ফিনল্যান্ডে বাংলাদেশের এম্বাসি নেই এবং বাংলাদেশে ফিনল্যান্ডের এম্বাসি নেই। এটা নিয়ে আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারি। আমি সত্যি কথা বলতে কি, এটা সিটি কর্পোরেশন বা সিটি কাউন্সিলের কাজ নয়, তবে আমি আমার পার্টিকে, যেহেতু এসডিপি এখন ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় দল, নেক্সট টার্মে এসডিপির ক্ষমতায় আসার বেশ ভালো আশা আছে, সম্ভাবনা আছে। তো ওরা যদি আসে, তাহলে আমি অফকোর্স আই কুড বি প্রেশার গ্রুপ ইন দিস রিগার্ড। তো আমি আস্তে আস্তে আমার এই স্বপ্নগুলোর কথা আপনাদেরকে বলবো। দেখেন, আমার এইসব স্বপ্নগুলোর কথা শুনে আপনারা তো অনেকে হাসছেন, কিন্তু একটা কথা আছে না, তোমার স্বপ্নের কথা শুনে কেউ যদি না হাসে, ইউ ড্রিমস আর নট বিগ এনাফ। তা আমি এভাবেই আগাই, আপনাদের সহযোগিতা চাই। জিতলেও আমি খুশি, না জিতলেও আমি খুশি। আমি অ্যাটলিস্ট আমার কনসাইন্সকে বলতে পারবো যে আমি ট্রাই করেছি। ধন্যবাদ।